আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কলকাতায় মোশাররফ করিমকে হেনস্থা। আবারও কলকাতায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে হেনস্থা করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মোশাররফ করিমকে পেয়ে রাজাকার আলবদর, জুলাই জঙ্গি ইত্যাদি বলে গালাগাল দিতে থাকে। এরপরই মোশাররফ করিম সেই হোটেল থেকে কোনো মতে জীবন নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনায় মোশাররফ করিম খুব বিপর্যয়ের মধ্যে রয়েছে বলে জানা গেছে। কলকাতায় যাওয়ার পর ফ্যামিলি শো তাকে অবরুদ্ধ করে আওয়ামী লীগের নেতারা। জানা গেছে জুলাই আন্দোলনে যখন মোশাররফ করিম সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন, এজন্য তাকে এই হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। এই ঘটনায় মোশাররফ করিম এখনো কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। এরপর জানাবো ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ প্রাথমিক শিক্ষায় সঙ্গীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের প্রতিবাদে আগামী 18 জুন ঢাকা এবং 19 জুন দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। এদিকে গণমাধ্যমের আনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি। সংবাদপত্রের কালো দিন উপলক্ষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে গণমাধ্যম কোনো শাসকের মুখপাত্র নয়, কোনো দলের নয়, কোনো ক্ষমতা কেন্দ্রের হাতিয়ার নয়। গণমাধ্যমের অনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি। জানাবো টেকনাফে 6.5 কোটি টাকা মূল্যের ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। কক্সবাজারের টেকনাফে প্রায় 6.5 কোটি টাকা মূল্যের 1,30,000 পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় একজন মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো বেনজিরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুদকের নথি। দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরে আনতে প্রয়োজনীয় নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক খুব শীঘ্রই বেনজিরকে দেশে ফিরে এনে শাস্তি কার্যকর করা হবে এমন কথাই আসলে জানা যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কলকাতায় মোশাররফ করিমকে হেনস্থা। জানা গেল দেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গেও কম না, অথচ সেখানেই অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন তিনি। আজ খবরটি নিয়ে শোরগোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর তা সংবাদ মাধ্যমে উঠে আসে। খবরে জানানো হয়েছে যে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুয়ের সঙ্গে কলকাতায় গেছেন অভিনেতা মোশাররফ করিম। সেখানেই তাকে হেনস্থার চেষ্টা করেছে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারীরা। এতে সাংবাদিকদের ফেসবুক পোস্ট থেকে বিষয়টি ছড়ায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে। বিষয় জানতে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুকে ফোন করা হলে তিনি কোনো তথ্য দিতে পারেননি। এই অভিনেতার কাছের একজন নির্মাতা আমার দেশকে জানান যে রাত 10টার দিকে মোশাররফ করিমের হোটেলের সামনে পলাতক আওয়ামী লীগের কিছু লোক মোশাররফ করিম ও তার স্ত্রীকে দেখে রাজাকার আলবদর, লালবদর, জুলাই জঙ্গি ইত্যাদি বলে গালাগাল করতে থাকে। মোশাররফ করিম দ্রুত সেখান থেকে পালিয়ে যান। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে মোশাররফ করিম একটি হোটেলে পালিয়ে আশ্রয় নিলে এই পরিস্থিতি ধীরে ধীরে ওই জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরে যায়। অভিনেতার কাছের একজন নির্মাতা আমার দেশকে জানিয়েছে যে তিনি একটি কাজের জন্য এসেছিলেন।
স্বনামধন্য পত্রিকার এক বিনোদন সাংবাদিক জানান, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ভারতে গিয়ে তারা এটি করছে। মোশারেফ করিমের সঙ্গে আমার দেশ পত্রিকা যোগাযোগ করলে মোশারেফ করিম জানিয়েছেন যে বিষয়গুলো আসলে খুবই কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব জানালেন, ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ প্রাথমিক শিক্ষায় সঙ্গীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের প্রতি আগামী 18 জুন ঢাকায় 19 জুন দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত করেছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কথা বলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব। বিবৃতিতে তিনি জানান, আমরা লক্ষ্য করছি যে সরকারের সংশ্লিষ্ট পর্যায় থেকে জানানো হয়েছে উক্ত উদ্যোগ মন্ত্রিপরিষদের অনুমোদন পায়নি এবং বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়া থেকে সরকার সরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত সব বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত করা হলো। মহাসচিব আরও জানান, আমরা আশা করি সরকার বিষয়টি গুরুত্ব অনুধাবন করে ভবিষ্যতে এই ধরনের বিতর্কিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করবে এবং জনগণের ধর্মীয় মূল্যবোধ, জাতীয় সংস্কৃতির প্রতি যথাযথ শ্রদ্ধাশীল থাকবে বলে উল্লেখ করা হয়েছে। জনগণের সঙ্গে সরকার কোনো প্রতারণার কার্যক্রম চালাবে না বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, বর্তমান সরকার যে ধরনের কার্যক্রমগুলো চালাতে চাইছে সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা বর্তমান সময়ে বর্তমান সরকারকে বলতে চাই যে আপনি যে কার্যক্রমই চালান না কেন বাংলাদেশে আপনার কোনো কার্যক্রমই আসলে সুস্থ মতো হবে না, কারণ আপনি বাংলাদেশকে কিছু দেননি এ পর্যন্ত বা কিছু দিতেও আপনি পারবেন না। সুতরাং আপনি যেটা দেওয়ার চেষ্টা করছেন সেটি দেওয়া সম্ভব নয়। সুতরাং আপনি নিশ্চুপ হয়ে যান। যদি এভাবে চলতে থাকে ভবিষ্যতের একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা যায় তাহলে সেটি আমাদের সবার জন্য ভালো হতো, কিন্তু আপনি যা শুরু করেছেন ভারতীয়দের সংস্কৃতিকে বাংলাদেশে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে যে অরাজক পরিস্থিতি তৈরি করতে চান সেটা আমরা কোনোভাবেই আসলে মেনে নেব না। গণমাধ্যমের অনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি। সংবাদপত্রের কালো দিন উপলক্ষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন যে আওয়ামী লীগ সরকার বিগত সময়ে বাংলাদেশের সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এই আওয়ামী লীগ সরকার বিগত সময়গুলোতে আমরা দেখতে পেয়েছি তারা আসলে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়েছিল সেটি পৃথিবীর ইতিহাসে এক ঘৃণতম অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি আরও জানান, তাই আমি বলতে চাই আমাদের যারা গণমাধ্যম কর্মীর ভাই বোনেরা রয়েছেন, আপনারা বাংলাদেশে সব থেকে বেশি পরিশ্রমের কাজটি আপনারাই করেন। সুতরাং আপনারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, যে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, এমন একটি বাংলাদেশের যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা একান্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বিএনপিও কিছু কিছু গণমাধ্যমের উপর তারা রেস্ট্রিকশন দেওয়ার অপচেষ্টা করছে বলে জানান তিনি আরও জানান, তাই আমি বলতে চাই আপনারা এখন থেকে এই ধরনের কার্যক্রমগুলো নিয়ে অবশ্যই খুবই সতর্ক থাকবেন। বিএনপি সহ যেসব রাজনৈতিক দল শুধুমাত্র আপনাদের ব্যবহার করতে চায়, দিন শেষে তারা অনেকেই এখন দেশে নেই। সুতরাং তাদের কথায় জনগণের সঙ্গে প্রতারণা করবেন না। দিন শেষে এদেশের জনগণই এদেশটাকে কর্তৃত্ব তারা স্থাপন করবে, কিন্তু যারা বহিরাগত রয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়ে যাবে। সুতরাং আমি বলতে চাই যে আপনারা যার যার জায়গা থেকে বিষয়গুলো নিয়ে খুবই সেন্সিটিভভাবে কার্যক্রম চালান। যদি আপনারা এটা করতে পারেন তাহলে ভবিষ্যতে বাংলাদেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব বলে জানিয়েছেন তিনি। টেকনাফে 6.5 কোটি টাকা মূল্যের ইয়াবা শো কারবারি গ্রেপ্তার।
কক্সবাজারের টেকনাফে 6.5 কোটি টাকা মূল্যের 1,30,000 পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে আজ। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে এই ঘটনা ঘটার পর আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা মনে করি সারা দেশ জুড়ে যারাই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সরকার মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সেই ব্যাপারটি এখনই বাংলাদেশের প্রতিটি জনগণকে ভাবতে হবে এবং বলা হচ্ছে বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাদকের সঙ্গে যারা ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। বর্তমানে যে মাদক কার্যক্রম শুরু হয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই মাদক কার্যক্রম অবশ্যই বন্ধ করতে হবে, সে ব্যাপারে আমরাও বদ্ধপরিকর এবং আমরাও এই কার্যক্রম চালাচ্ছি।